Hello students, welcome to my new online class. Today's class is for NEET student. তোমাদের ওয়েব অপটিক্স থেকে যে এমসিকিউ সেট 2 আমি এর আগে পাঠিয়েছিলাম সেটা তোমরা সলভ করে পাঠিয়েছো। এই সেটটিতেও তোমাদের পারফরমেন্স খুব ভালো, প্রত্যেকে কোয়ালিফাই করেছো। কয়েকটা এমসিকিউ তোমাদের হয়নি, সেই এমসিকিউগুলো এখন আমি আজকে সলভ করে দেবো। আচ্ছা, সো ফার্স্ট এমসিকিউ, first MCQ is MCQ number 146. 146 কি বলছে এমসিকিউটাই? In Young's double slit experiment, fringes are obtained using light of wavelength 4800 angstrom. One slit is covered with a thin glass film of refractive index 1.4 and another slit is covered by a film of same thickness but refractive index 1.7. By doing so, the central fringe is shifted to fifth bright fringe in the original pattern. The thickness of the film is, ঠিক আছে, 5 নম্বরে শিফট হয়ে গেল, তাহলে thickness of the film is। এই টাইপেরই আর একটা এমসিকিউ হচ্ছে 161, সেটাও পারোনি। দেখো এমসিকিউ নাম্বার 146 আর এমসিকিউ নাম্বার 161 কিন্তু একই টাইপের এমসিকিউ, দুটোই পারোনি। তার মানে এই জায়গাটায় কনসেপ্টের ঘাটতি আছে, সেজন্য আগে থিওরিটা ঠিক করতে হবে। সেজন্য আমি আগে থিওরিটা ডিটেলসে বলি, তারপর এমসিকিউটা ডিসকাস করব। ডিসপ্লেসমেন্ট অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস। Displacement of interference fringes. ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে দুটো স্লিট S1 S2, আর এটা হলো আমার স্ক্রিন, আর এই কোহেরেন্ট সোর্স দুটোর মধ্যেকার সেপারেশন স্মল ডি, আর সোর্স থেকে স্ক্রিনের ডিস্টেন্স হলো ক্যাপিটাল ডি। এটা হচ্ছে আমার একদম সেন্টার পয়েন্ট সি। এই সেন্টার পয়েন্টে কি হয় আমরা জানি, সেন্ট্রাল পয়েন্টে ম্যাক্সিমা হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। ওকে, আচ্ছা, ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা পয়েন্ট নাও, সাপোজ টেক এনি পয়েন্ট এ হিয়ার, ঠিক আছে? তাহলে এ পয়েন্টে কি হবে, ম্যাক্সিমা না মিনিমা? তাহলে S1 থেকে লাইট এতে যাবে, S2 থেকেও যাবে, দিয়ে সুপারপজিশন হবে। যে দুটো রে মিট করলো এদের মধ্যে পাথ ডিফারেন্স যদি পি হয়, তাহলে আমরা যেগুলো বের করেছি অলরেডি সেটা নিয়ে ডিসকাস করছি, যে এদের মধ্যে যদি পাথ ডিফারেন্স পি হয়, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে পাথ ডিফারেন্স পি ইকুয়াল টু, দেখো পাথ ডিফারেন্স ইকুয়াল টু পি ধরে নিলাম। পাথ ডিফারেন্স ইকুয়াল টু পি মানে কি, S2A মাইনাস S1A। S2 থেকে যে এ ডিস্টেন্স আর S1 থেকে এ ডিস্টেন্স,
এই দুটো ডিস্টেন্সের মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো পাথ ডিফারেন্স পি। ওকে, সো পাথ ডিফারেন্স পি ইকুয়াল টু কী বেরিয়েছিল মনে আছে কি? এটা পুরো ডেরিভেশন করেছিলাম। পাথ ডিফারেন্স পি ইকুয়াল টু বেরিয়েছিল সি থেকে এ পয়েন্টের ডিস্টেন্স যদি হয় এক্স, তাহলে এটা বেরিয়েছিল এক্স ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। মনে করার চেষ্টা করবে যেখানে, আচ্ছা তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু স্মল পি ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এক্সটা কি এখানে? এক্সটা হলো যে কোনো ফ্রিঞ্জের ডিস্টেন্স, কোথা থেকে? সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে। সেন্ট্রাল পয়েন্ট সি থেকে যে কোনো ফ্রিঞ্জের ডিস্টেন্স এক্স ইজ ইকুয়াল টু পি ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেখানে পি হলো পাথ ডিফারেন্স, ক্যাপিটাল ডি হলো ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড স্ক্রিন, আর স্মল ডি হচ্ছে সেপারেশন বিটুইন দ্য টু কোহেরেন্ট সোর্সেস। ওকে, এবার যদি আমি এখানে একটা ফিল্ম ঢুকিয়ে দিই, হ্যাঁ একটা থিন ট্রান্সপারেন্ট ফিল্ম, থিন ট্রান্সপারেন্ট ফিল্ম, ধরে নিচ্ছি যে কোনো একটা রে তার রাস্তায় একটা ফিল্ম ঢুকিয়ে দিলাম। এই ফিল্মের থিকনেস টি আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মনে করো মিউ ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে ফিল্মটা ঢোকানোর জন্য পাথ ডিফারেন্সের চেঞ্জ হবে, ঠিক আছে? এক্সট্রা পাথ ডিফারেন্স তৈরি হবে, দেয়ারফর এক্সট্রা পাথ ডিফারেন্স। দেখো আমি বলছি সেটা হলো এই এ পয়েন্টে যখন ফিল্ম এখানে ছিল না তখন পাথ ডিফারেন্সটা ছিল পি। এখন আমি একটা রে পাথে ফিল্ম ইন্ট্রোডিউস করেছি, তার জন্য আবার এক্সট্রা একটা পাথ ডিফারেন্স তৈরি হবে। সেই পাথ ডিফারেন্সটাকে ধরে নিলাম আমি ডেল্টা পি, এবং সেটা কত হবে? দেখো যদি এই টি থিকনেসের যে ফিল্ম আমি ইন্ট্রোডিউস করলাম, এখন S1 থেকে এ যখন লাইটটা যাবে তখন কিন্তু ওকে টি থিকনেসের ফিল্মের মধ্য দিয়ে যেতে হবে। যখন এই ফিল্মটা ছিল না তখন ওই টি রাস্তাটুকু ও এয়ারের মধ্য দিয়ে গিয়েছে। এখন কিন্তু ফিল্ম ঢোকানোর জন্য ওই টি রাস্তাটুকু এখন ওকে ফিল্মের মধ্য দিয়ে যেতে হবে, যে রাস্তাটুকু এর আগেও এয়ারের মধ্য দিয়ে গিয়েছিল, রাইট? তাহলে ফিল্মের মধ্য দিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে পাথ ডিফারেন্স কত হবে? লেন্থ টি in film minus length t in air। এক কথায় ফিল্মের মধ্য দিয়ে ওই টি রাস্তাটুকু যেতে যে অপটিক্যাল লেন্থ হবে, অপটিক্যাল পাথ, মাইনাস যদি ওখানে ফিল্ম না থাকতো তাহলে অপটিক্যাল পাথ কত হতো। এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই হবে এক্সট্রা পাথ ডিফারেন্স। আচ্ছা, এই ফিল্মের থিকনেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, তাহলে অপটিক্যাল পাথ কত? মিউ ইন্টু টি। আর ওই থিকনেসটা এয়ার হলে কি হতো? অপটিক্যাল পাথ শুধু টি হতো, যেহেতু এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1। তাহলে টি কমন নিলে হবে মিউ মাইনাস 1 ইন্টু টি। মনে রাখবে যে টি থিকনেসের একটা ফিল্ম ওখানে ঢোকানোর জন্য এক্সট্রা পাথ ডিফারেন্স তৈরি হলো ডেল্টা পি ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু টি। এটা হলো এক্সট্রা পাথ ডিফারেন্স। যখনই এক্সট্রা পাথ ডিফারেন্স তৈরি হবে তখনই কিন্তু ফ্রিঞ্জটা কিন্তু শিফট হবে। দেখো ছিল পি, সেখান থেকে আরও এক্সট্রা যোগ হলো পাথ ডিফারেন্স, অটোমেটিক্যালি এক্সট্রা পাল্টাবে। তার মানে কি, যদি এই 3 নম্বর ফ্রিঞ্জটা এখানে হয়েছিল মনে করো 3 নম্বর ফ্রিঞ্জ, যখনই আমি ফিল্ম ঢোকাবো তখন 3 নম্বর ফ্রিঞ্জটা কিন্তু সরে যাবে। তাহলে ফ্রিঞ্জের কী হবে? শিফটিং হবে। আচ্ছা, দেয়ারফর নিউ পজিশন অফ দ্য সেম ফ্রিঞ্জ, দেয়ারফর নিউ পজিশন of the same fringe। দেখো যে ফ্রিঞ্জের পজিশন ছিল এক্স ডিস্টেন্সে, সেই ফ্রিঞ্জটারই পজিশন এখন এক্সে আর থাকবে না।
তার কারণ ফিল্ম ঢোকানোর জন্য এক্সট্রা পাথ ডিফারেন্স তৈরি হয়েছে, ফলে ফ্রিঞ্জটা কিন্তু শিফটিং হবে, সরে যাবে। ধরে নিচ্ছি এখন নতুন পজিশনটা হলো এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কী হবে? চেঞ্জ হয়েছে কি? ক্যাপিটাল ডি চেঞ্জ হয়নি, স্মল ডিও চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কি? অপটিক্যাল পাথ ডিফারেন্সটা চেঞ্জ হয়েছে। তো দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এই পি ছিল তার সঙ্গে যোগ হবে প্লাস ডেল্টা পি। দেখো আগে যখন ফিল্ম ছিল না তখন এই দুটো রের মধ্যে পাথ ডিফারেন্স ছিল পি, ফিল্ম ঢোকানোর জন্য এক্সট্রা পাথ ডিফারেন্স তৈরি হয়েছে ডেল্টা পি, তাহলে এখন পাথ ডিফারেন্স কত? পি প্লাস ডেল্টা পি। ফলে এখন ওই ফ্রিঞ্জটার এখন নতুন পজিশন কত হবে? এক্স প্রাইম। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্রিঞ্জটা কিন্তু সরে গেছে, ছিল এক্সে চলে গেল এক্স প্রাইমে, তার মানে কি হয়েছে? ফ্রিঞ্জের ডিসপ্লেসমেন্ট হয়েছে। So what will be the lateral displacement of the fringe? Therefore we can say that lateral displacement of the fringe will be equal to what? Lateral displacement যদি বলি ডেল্টা এক্স মানে কি হবে? এক্স প্রাইম মাইনাস এক্স। মনে করো এখন ছিল এক্সে, তারপরে যখন ফিল্ম ঢোকালাম তখন ফ্রিঞ্জটা মনে করো এখানে চলে গেল, মনে করো এ থেকে বিতে চলে গেল, মনে করো এখনকার ডিস্টেন্সটা মনে করো এক্স প্রাইম, তাহলে শিফটিং কোনটা হলো? এ থেকে বি, এটুকু হচ্ছে ল্যাটারাল শিফট, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এ বি ইজ ইকুয়াল টু এক্স প্রাইম মাইনাস এক্স। ওকে, দেয়ারফোর এক্স প্রাইম মাইনাস এক্স মিনস এক্স প্রাইমটা কত আমার আছে এখানে? কমন নিয়ে নিচ্ছি, ক্যাপিটাল ডি বাই স্মল ডি কমন নিচ্ছি। এক্স প্রাইম মানে পি প্লাস ডেল্টা পি মাইনাস পি, তাহলে পি পি ক্যান্সেল হয়ে গেল। পি ক্যান্সেল হলে কি হবে? ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু শুধু ডেল্টা পি, আর ডেল্টা পি মানে কি? মিউ মাইনাস 1 ইন্টু টি। তাহলে এখান থেকে ফাইনালি আমি কি কনক্লুড করতে পারি? ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। এই হলো ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখতে হবে এটা। তাহলে ফ্রিঞ্জের যে ডিসপ্লেসমেন্ট সেটা হবে টি থিকনেসের ফিল্মের জন্য, মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ফিল্মের জন্য ফ্রিঞ্জের ডিসপ্লেসমেন্ট হবে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। মনে রাখতে হবে যে সেই জন্য সেন্ট্রাল ফ্রিঞ্জটা এখানে হতো, যে আমি এখানে একটা ফিল্ম ঢোকাবো সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফ্রিঞ্জটা কিন্তু আর এখানে হবে না, সেটাও সরে যাবে, পুরো ফ্রিঞ্জ সিস্টেমটাই ডিসপ্লেসড হয়ে যাবে, সরে যাবে। যদি এখানে আমার সেন্ট্রাল হতো সেটা এখানে চলে যাবে, যদি 1 নম্বরটা আমার এখানে হতো সেটা এখানে হতো, সেটা এখানে চলে যাবে, 2 নম্বরটা হয়তো এখানে হতো সেটা এখানে চলে যাবে, মানে পুরো ফ্রিঞ্জটাই সরে যাবে, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। কিসের জন্য ফ্রিঞ্জের ডিসপ্লেসমেন্ট হচ্ছে? ডিউ টু দ্য ইন্ট্রোডাকশন অফ থিন ট্রান্সপারেন্ট ফিল্ম ইন দ্য পাথ অফ দ্য রে। ওকে, সো দিস ইজ প্রবলেম হিয়ার। এবার এই ফর্মুলাটাকে আমি অন্য ফর্মেও লিখতে পারি। Again we know that fringe with beta equal to lambda into capital D by small d। তাহলে যদি আমি ইকুয়েশনটাকে ইন টার্মস অফ ফ্রিঞ্জ উইথ লিখতে চাই, তাহলে ক্যাপিটাল ডি বাই স্মল ডি মানে হবে বিটা বাই ল্যামডা, তাহলে বিটা বাই ল্যামডা ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। এটাও চলবে, যখন যেটা প্রয়োজন সেই ফর্মুলাটাকে তখন ইউজ করতে হবে। ইন টার্মস অফ ফ্রিঞ্জ উইথ দিস, in terms of capital D and small d, this is the formula. This formula is very very important. এইবার আমার এই যে প্রবলেমটা সেটা কিন্তু এবার হয়ে যাবে, দেখো। ওকে ফাইন, সো আমার এই দুটো ফর্মুলাকে ইউজ করতে হবে, তাহলে এটাকে কোথাও লিখে রাখি। ওকে, let us try to solve the MCQ. এমসিকিউ নাম্বার ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা লিখে রাখছি আমি। ডেল্টা এক্স ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি মিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু বিটা বাই কী হলো জানো? ল্যামডা ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। আচ্ছা,
এমসিকিউ নাম্বার 146। দেখো এমসিকিউ নাম্বার 146 বলছে ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ফ্রিঞ্জেস আর অবটেন্ড ইউজিং লাইট অফ ওয়েভলেন্থ 4800 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডা ইকুয়াল টু 4800 অ্যাংস্ট্রম। ঠিক আছে। অন স্লিট ইজ কভার্ড উইথ এ থিন গ্লাস ফিল্ম অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.54 and another slit is covered by a film of same thickness but refractive index 1.7. By doing this, the central fringe is shifted to the fifth bright shift করেছে, সেন্ট্রাল ফ্রিঞ্জটা ফিফথ ব্রাইটে শিফট করেছে। তাহলে দ্য থিকনেস অফ দ্য গ্লাস ফিল্ম ইজ, ঠিক আছে, থিকনেস অফ দ্য গ্লাস ফিল্ম ইজ, এই হচ্ছে আমার এমসিকিউ। ঠিক আছে। সো এমসিকিউ নাম্বার 146। ওকে ফাইন। সো এবার এখানে কিন্তু দুটোতেই ফিল্ম ঢোকানো আছে, দুটো ফিল্মেরই থিকনেস সেম। ঠিক আছে। ফলে দুটোতেই থিকনেস সেম, কিন্তু দুটোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো μ2। দুটো ফিল্মের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট। আচ্ছা, ফ্রিঞ্জের শিফটিং চাইছি, তাহলে সেটা যদি হয় তাহলে এটার জন্য ফ্রিঞ্জের শিফটিং কোন দিকে হবে? এই ফিল্মের জন্য ফ্রিঞ্জের শিফটিং যদি বলি ডেল্টা x1 ইজ ইকুয়াল টু ফর্মুলা ক্যাপিটাল D বাই স্মল d μ1 মাইনাস 1 ইন্টু টি। ভালো করে মনে রাখবে যে উপরের যে ফিল্ম তার জন্য ফ্রিঞ্জের শিফটিংটা হবে উপর দিকে। যে দুটো রে মিট করছে, যে দুটো রে গিয়ে মিট করছে, তার যদি আমি উপরের রেটাই ফিল্ম ঢোকাই তাহলে ফ্রিঞ্জটা উপর দিকে শিফট হবে। এক কথায় যেদিকে আমি ফিল্মটা ঢোকাবো ফ্রিঞ্জটা সেই দিকে শিফটিং হবে। নিচেরটায় যে ফিল্ম ঢুকিয়েছি তার জন্য ফ্রিঞ্জের শিফটিংটা হবে নিচের দিকে। ফলে দুটোর জন্য কিন্তু শিফটিং যোগ হবে না, দুটোর জন্য শিফটিংটা বিয়োগ হবে। ঠিক আছে। এটা হলো একটা μ1 মাইনাস 1 ইন্টু টি। আর এই ফিল্মের জন্য ফ্রিঞ্জের থিকনেস কত হবে, সরি ফ্রিঞ্জের ডিসপ্লেসমেন্ট কত হবে? ডেল্টা x2 ইকুয়াল টু ক্যাপিটাল D বাই স্মল d ইন্টু μ2 মাইনাস 1 ইন্টু টি। এবার প্রশ্ন হচ্ছে দুটোর মধ্যে কোনটা বেশি হবে? ক্যাপিটাল D বাই স্মল d, একটা ফিল্মের থিকনেস বলেছে 1.4 মাইনাস 1 ইন্টু টি, আর পরেরটার জন্য হবে ক্যাপিটাল D বাই স্মল d 1.7 মাইনাস 1 ইন্টু টি। তাহলে সোজা কথা এই ডিসপ্লেসমেন্টটা বেশি 1.7 আছে, আর এই ডিসপ্লেসমেন্টটা কম 1.4 আছে। তাহলে নেট ডিসপ্লেসমেন্টটা কত হবে? দেয়ারফর নেট ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফ্রিঞ্জ ইকুয়াল টু ডেল্টা x2 মাইনাস ডেল্টা x1। আমি আবার বলছি দুটো ডিসপ্লেসমেন্ট যোগ করলাম না কেন? তার কারণ হচ্ছে যে এটার জন্য ডিসপ্লেসমেন্ট উপর দিকে আর এটার জন্য ডিসপ্লেসমেন্ট নিচের দিকে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট হবে দুটোর বিয়োগফল, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। যদি নিচের দিকেরটা বেশি হয় তাহলে নেট ডিসপ্লেসমেন্টটা একটু নিচে হবে, আর যদি উপর দিকেরটা বেশি হয় তাহলে নেট ডিসপ্লেসমেন্টটা একটু উপরে হবে। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট উইল বি ইকুয়াল টু জাস্ট কিছু না, এই দুটো ফর্মুলা ইউজ করতে হবে। ক্যাপিটাল D বাই স্মল d কমন নিয়ে নিলাম, এই 1.7 মাইনাস 1 মানে 0.7 আর 0.4। ঠিক আছে। তাহলে 0.7 মাইনাস 0.4 ইন্টু টি। ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিঞ্জের শিফটিং ডিসপ্লেসমেন্ট। বলেছে যে এখানে সেন্ট্রাল ফ্রিঞ্জ ছিল সেটা কত নম্বরে চলে গেল? 5 নম্বরে চলে গেল। তাহলে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে ফ্রিঞ্জের? 5 ইন্টু বিটা। সেন্ট্রাল ফ্রিঞ্জটা 5 নম্বরে চলে গেছে, মানে 5টা ফ্রিঞ্জ সরেছে সেন্ট্রাল ফ্রিঞ্জ। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো? 5 ইন্টু ফ্রিঞ্জ উইথ, 5 ইন্টু ফ্রিঞ্জ উইথ। তাহলে 5 ইন্টু ফ্রিঞ্জ উইথ মানে কি হয়? ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই স্মল d। তাহলে এই ডিসপ্লেসমেন্ট মাস্ট বি ইকুয়াল টু দিস ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এখানে বসিয়ে দেবো কি 5 ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই স্মল d। তাহলে বোথ সাইড থেকে ক্যাপিটাল D বাই স্মল d ক্যান্সেল হয়ে গেল। আমাকে বের করতে বলেছে কি? আমাকে বের করতে বলা হয়েছে যে থিকনেস অফ দ্য ফিল্ম, হয়ে গেছে আর কিছু নেই। থিকনেস অফ দ্য ফিল্ম T ইকুয়াল টু 5 ইন্টু ল্যামডা কত আছে এখানে? ল্যামডা হচ্ছে 4800 অ্যাংস্ট্রম।
তাহলে 4800 ইন্টু 10⁻⁻10 মিটার ডিভাইডেড বাই 0.7 মাইনাস 0.4, 0.7 0.4, ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে তোমার 0.3। এইটা ক্যালকুলেশন করলেই থিকনেস বেরিয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য রেজাল্ট। থিকনেস যেটা বেরোবে সেটা মিটারে বেরোবে, কিন্তু অ্যান্সার আছে মিলিমিটারে। তাহলে মিটারটাকে মিলিমিটারে কনভার্ট করে দেখতে হবে যে কোনটার সঙ্গে মিলছে। দেখো, এটা হলো এমসিকিউ নাম্বার 146। এরপর চলে এসো এমসিকিউ নাম্বার 161। দেখো, এমসিকিউ নাম্বার 161 কিন্তু একদম সিমিলার টাইপ অফ এমসিকিউ। Interference fringes are produced in Young's double slit experiment using light of wavelength 5000 angstrom. When a film of material 2.5 into 10⁻³ cm thick was placed over one of the slits, the fringe pattern shifted by a distance equal to 20 fringe width. এটা আর একটু সহজ আছে। The refractive index of the material of the film is, এখানে একটাতে ইন্ট্রোডিউস করেছে, দুটোই না, এখানে একটাতে দিয়েছে। তাহলে একটাতে যদি আমি টি থিকনেসের আর মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফিল্ম ঢোকাই, তাহলে ফ্রিঞ্জটার শিফটিং কত হচ্ছে? ল্যাটারাল ডিস্টেন্স অফ দ্য ফ্রিঞ্জ শিফটিং ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ফর্মুলা একটু আগে বের করলাম যে ফর্মুলা, ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। বলা হয়েছে যে ফ্রিঞ্জ কতগুলো সরেছে? 20 ফ্রিঞ্জ সরেছে। তাহলে অ্যাকচুয়ালি এটা সমান কি হওয়া উচিত? 20 ইন্টু বিটা, যেহেতু 20টা ফ্রিঞ্জ সরেছে, ঠিক আছে। তাহলে 20 ইন্টু বিটা মানে কি? ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে ইকুয়েশন 1 এবং 2 ইকুয়াল হওয়া উচিত, ঠিক আছে। সো ইকুয়েশন 1 অ্যান্ড 2 ইকুয়াল। তাহলে ইকুয়েশন 1 অ্যান্ড 2 ইকুয়াল হয়ে গেল হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু 20 ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। বোথ সাইড থেকে এটা কেটে দিলাম। এই প্রবলেমটাই বের করতে বলেছে কিন্তু মিউ, এখানে টি দেওয়া আছে, ঠিক আছে। এখানে বের করতে বলেছে সম্ভবত মিউ, টি দেওয়া আছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ফিল্ম। তাহলে মিউ মাইনাস 1 ইকুয়াল টু হোয়াট? 20 ইন্টু ল্যামডা বাই টি। তাহলে মিউ ইকুয়াল টু হয়ে যাবে 20 ইন্টু ল্যামডা বাই টি প্লাস 1। সিম্পল, আর কিচ্ছু নেই। 20 ইন্টু ল্যামডা দেওয়া আছে আমার, ল্যামডা ইজ ইকুয়াল টু 5000 অ্যাংস্ট্রম, 5000 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই ফিল্মের থিকনেসও বলা আছে 2.5 ইন্টু 10⁻³ সেন্টিমিটার আছে, এটাকে মিটার করলে হবে 10⁻⁵ মিটার, ঠিক আছে। হয়ে গেল, তার সঙ্গে প্লাস 1, এইটা করলে বেরিয়ে যাবে মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দিস ইজ দ্য ফর্মুলা ফর গেটিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। ক্যালকুলেশনটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা ফর গেটিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে আমাদের এই দুটো একই টাইপের এমসিকিউ, সেই দুটো এমসিকিউ এর ক্লিয়ার হলো। নেক্সট আমরা ডিসকাস করব ডিফ্র্যাকশনের দুটো এমসিকিউ তোমাদের হয়নি, তার মানে ডিফ্র্যাকশনেও কনসেপ্টের একটু ঘাটতি আছে, আমি ধরেই নিচ্ছি। সো এমসিকিউ ফ্রম ডিফ্র্যাকশনস। এমসিকিউ নাম্বার 175, এটা হয়নি। কি বলছে এমসিকিউটা একটু পড়ে দেখি। এ বিম অফ লাইট অফ ওয়েভলেন্থ 600 ন্যানোমিটার ফ্রম এ ডিস্ট্যান্ট সোর্স ফলস অন এ সিঙ্গেল স্লিট 1 millimeter wide and resulting diffraction pattern is observed on the screen 2 meters away. The distance between the first dark fringe on either side of the central bright fringe is, আচ্ছা আচ্ছা, ডিফ্র্যাকশনে কি হয়? ডিফ্র্যাকশন এখানে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনস। তাহলে এটা হচ্ছে আমার স্লিটের উইথটা কত? উইথ অফ দ্য স্লিট ইজ ডি, ঠিক আছে। উইথ অফ দ্য স্লিট ইজ ডি লেট। এখানে উইথ অফ দ্য স্লিটকে ধরা হয়েছিল সম্ভবত এ, তাহলে আমি এটাকে এই ধরি।
এ হচ্ছে স্লিটটার উইথ, এটা হলো স্ক্রিন, তাহলে স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স হলো ক্যাপিটাল ডি, রাইট? ডিস্টেন্স বিটুইন স্লিট অ্যান্ড স্ক্রিন ইজ ক্যাপিটাল ডি, ওকে, ক্যাপিটাল ডি। আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, স্লিটের এটা হলো সেন্টার পয়েন্ট। তাহলে এই সেন্টারে কি হয় আমরা জানি যে সেন্টারে হয় সেন্টার, এটা সেন্টার পয়েন্টটাকে সি বলি এখানে, আর এটা ও, সেন্টারে হয় সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে অ্যাকচুয়ালি কেমনভাবে প্যাটার্ন তৈরি হয়, সেন্টারে একটা বড় সেন্ট্রাল ম্যাক্সিমা হয়, তারপরে একটা মিনিমা, তারপরে আবার একটা ম্যাক্সিমা কিন্তু ছোট হবে একটু, তারপরে মিনিমা, তারপরে আবার একটু ম্যাক্সিমা আর একটু ছোট হবে, তারপরে আবার একটা মিনিমা, তারপরে আবার একটু ম্যাক্সিমা একটু ছোট হবে, এ হচ্ছে। তারপরে এইদিকে মিনিমা, তারপরে একটা ম্যাক্সিমা একটু ছোট হবে, মিনিমা, তারপরে হচ্ছে একটা ম্যাক্সিমা ছোট হবে একটু, মিনিমা। আচ্ছা দেখো, একেবারে সেন্টারে যে ম্যাক্সিমা এটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা, এখানে পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? নেক্সট যে ফার্স্ট যে মিনিমা, দিস মিনিমা ইজ কল্ড ফার্স্ট মিনিমা, এটা হচ্ছে আমার ফার্স্ট মিনিমা। তারপরের যে মিনিমা এটা হচ্ছে আমার সেকেন্ড মিনিমা, তারপরের যে মিনিমা এটা হচ্ছে আমার থার্ড মিনিমা। এবার চললো, এটা কিন্তু সেন্ট্রাল ম্যাক্সিমার বোথ সাইডেই হবে। উপরের যে মিনিমা এটা হলো ফার্স্ট মিনিমা, এটা হচ্ছে সেকেন্ড মিনিমা, তারপরে থার্ড মিনিমা, তারপরে ফোর্থ মিনিমা, এরকম চলতে থাকবে। কিন্তু এই যে ম্যাক্সিমা, এই ম্যাক্সিমাটাকে বলা হয়, এই ম্যাক্সিমাগুলোকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমা। এই যে সেন্টারের যে ম্যাক্সিমা এটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা, আর বাকি সমস্ত ম্যাক্সিমাগুলোকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমা। সেকেন্ডারি ম্যাক্সিমার যে প্রথমটা, ফার্স্টটা, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, দিস ইজ ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। তারপরের যে ম্যাক্সিমা এটা কি হবে, এটা হবে সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমা, মনে রাখতে হবে এটা। এই হলো আমাদের নামকরণ। এবার মিনিমার ফর্মুলা কি জানি আমরা, পজিশন অফ মিনিমা, পজিশন অফ মিনিমা। মিনিমার ফর্মুলা আমরা জানি যে কন্ডিশনটা হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটা হচ্ছে এনতম মিনিমার পজিশন, সেটা ফর্মুলা, কন্ডিশন ফর গেটিং মিনিমা। যেখানে থিটা এনটা হচ্ছে এনতম মিনিমা যে অ্যাঙ্গেলে হবে সেটা হচ্ছে থিটা এন, ওকে? তাহলে যেখানে এন ইজ ইকুয়াল টু 1, 2, 3 এটসেট্রা। আচ্ছা মনে রাখবে যে এই যে এটা মনে করো এটা হচ্ছে আমার ফার্স্ট মিনিমা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমার, এই অ্যাঙ্গেলটা হবে থিটা 1, এটা হচ্ছে ফার্স্ট মিনিমা। সেক্ষেত্রে ফর্মুলা কী হবে আমার, এ সাইন থিটা 1 ইকুয়াল টু এন এর মানে 1, তাহলে ল্যামডা। এটা হচ্ছে ফর ফার্স্ট মিনিমা। সেকেন্ড মিনিমার ক্ষেত্রে কী হবে, মনে করো এটা হচ্ছে সেকেন্ড মিনিমা, তাহলে এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা 2, তাহলে এন এর জায়গায় বসাও 2, তাহলে এ সাইন থিটা 2 ইজ ইকুয়াল টু হবে 2 ল্যামডা। এটা হচ্ছে সেকেন্ড মিনিমার কন্ডিশনস, বুঝতে পেরেছো তো? কিন্তু এই অ্যাঙ্গেল থিটাগুলো লার্জ হয় না, ভেরি স্মল হয়। সো দিস অ্যাঙ্গেল থিটা এন ইজ ভেরি স্মল। যদি থিটা এন ভেরি স্মল হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে সাইন থিটা এন, এই ফর্মুলা থেকে দেখো সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। যেহেতু থিটা এন অ্যাঙ্গেলটা খুব স্মল, তাহলে সাইন থিটা এন অ্যাপ্রক্সিমেটলি করে লিখতে পারি আমি শুধু থিটা এন। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম, থিটা এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। এটা হলো থিটা এন, মানে এনতম মিনিমা যে অ্যাঙ্গেলে তৈরি হবে সেটা হলো থিটা এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। তাহলে ফার্স্ট মিনিমাটা কত অ্যাঙ্গেলে তৈরি হবে, থিটা 1 ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ। সেকেন্ড মিনিমাটা কত অ্যাঙ্গেলে তৈরি হবে, থিটা 2 ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা বাই এ। থার্ড মিনিমাটা কত অ্যাঙ্গেলে তৈরি হবে, থিটা 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু ল্যামডা বাই এ। এই সমস্ত অ্যাঙ্গেলে মিনিমাগুলো তৈরি হবে, ওকে? এখন প্রশ্ন হচ্ছে আমি বের করব এখানে
এই গেল আমার মিনিমার পজিশনস। এরপরে চাইছি আমি যে উইথ অফ দ্য মিনিমা, ঠিক আছে? আচ্ছা, উইথ অফ দ্য মিনিমা, আচ্ছা আচ্ছা দেখো, অ্যাঙ্গুলার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা, আমি চাইছি যে সেন্ট্রাল ম্যাক্সিমাটার অ্যাঙ্গুলার উইথ কত। আচ্ছা, সেন্ট্রাল ম্যাক্সিমাটা কতদূর পর্যন্ত আছে? এদিকে এই ফার্স্ট মিনিমা, এদিকে ফার্স্ট মিনিমা, এই মাঝে এটা আছে সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে এদিকের ফার্স্ট মিনিমাটা কত অ্যাঙ্গেলে হয়েছে? θ1। আর নিচের দিকের ফার্স্ট মিনিমাটাও কত অ্যাঙ্গেলে হবে? θ1 অ্যাঙ্গেলেই হবে। তাহলে যদি বলি যে সেন্ট্রাল ম্যাক্সিমাটা কত অ্যাঙ্গেল জুড়ে ডিস্ট্রিবিউট হয়ে আছে, অ্যাঙ্গুলার উইথটা কত? অ্যাঙ্গুলার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা উইল বি ইকুয়াল টু θ1 প্লাস θ1 ইজ ইকুয়াল টু 2θ1। বুঝতে পারলে? অ্যাঙ্গুলার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা উইল বি ইকুয়াল টু 2θ1। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি যে অ্যাঙ্গুলার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা ইজ ইকুয়াল টু 2θ1, মানে হলো 2 ইন্টু θ1 মানে কি ল্যামডা বাই এ, 2 ইন্টু ল্যামডা বাই এ, এটা হলো অ্যাঙ্গুলার উইথ। আমি চাইছি যে এই সেন্ট্রাল ম্যাক্সিমাটার লিনিয়ার উইথ চাইছি, এটা হচ্ছে লিনিয়ার উইথ, মানে এই ডিস্টেন্সটা চাইছি। এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে অ্যাঙ্গুলার উইথ বের করলাম, এবার লিনিয়ার উইথ। সো হোয়াট উইল বি দ্য লিনিয়ার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা? ঠিক আছে, যদি দেখো দেয়ারফর লিনিয়ার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, ঠিক আছে, লিনিয়ার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা উইল বি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি যে এই ডিস্টেন্সটা কত? ক্যাপিটাল ডি। আর এই পুরো অ্যাঙ্গেলটা কত? 2θ1। তাহলে আমরা জানি যে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কী হয়? 2θ1 সমান কি লিখতে পারি আমি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ধরে নিচ্ছি আমি যে লিনিয়ার উইথটা ডেল্টা এক্স, লিনিয়ার উইথ, তাহলে বৃত্তচাপ মানে ডেল্টা এক্স বাই ব্যাসার্ধটা কত? ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে লিনিয়ার উইথ ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার উইথ 2θ1 ইন্টু ক্যাপিটাল ডি। তাহলে এখানে চলে আসছে আমার লিনিয়ার উইথ ইজ ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা বাই এ ইন্টু ক্যাপিটাল ডি। ঠিক আছে, তাহলে ফাইনালি পেয়ে যাচ্ছি আমি, ভুল হচ্ছে আমার, 2θ1 2 ইন্টু ল্যামডা বাই ইন্টু ক্যাপিটাল ডি। তার মানে কী হয়ে গেল এখানে? 2 ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই এ। এটা কি বেরোলো? এটা বেরোলো লিনিয়ার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, মানে সেন্ট্রাল ম্যাক্সিমাটা কতটা চওড়া, সেটা হলো এই ফর্মুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, এবার চলে এসে এমসিকিউ নাম্বার 175। এখানে বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ অন আইদার সাইড অফ দ্য সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, মানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের যে দুদিকে যে ফার্স্ট ডার্ক আছে তাদের মধ্যে ডিস্টেন্স কত? মানে সেন্ট্রাল ব্রাইটের এদিকে একটা ফার্স্ট ডার্ক এখানে, আর এদিকে একটা ফার্স্ট ডার্ক এখানে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? এদের মধ্যে ডিস্টেন্স যেটা, সেটাই তো হলো উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা। তার মানে এই এদিকের মিনিমা আর এদিকের মিনিমার মধ্যে যে ডিস্টেন্স, সেটাই তো ডেল্টা এক্স, এখন যেটা বের করলাম। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব, ডেল্টা এক্স। ঠিক আছে, তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু, এবার চলে যাও এমসিকিউ নাম্বার 175। 175-এ কী বলছে দেখো, বলছে যে ল্যামডা দেওয়া আছে এখানে, ল্যামডা ইকুয়াল টু 600 ন্যানোমিটার, আমরা 600 ইন্টু 10⁻⁻⁹ মিটার। ঠিক আছে,
তারপরে হলো স্লিটের যে উইথ, স্লিটের উইথ এ ইকুয়াল টু 1 মিলিমিটার, মানে 10⁻³ মিটার। ঠিক আছে, তারপরে ক্যাপিটাল ডি ইকুয়াল টু 2 মিটার। ঠিক আছে, তাহলে এগুলো যদি বসায় এখানে, তাহলে ডেল্টা এক্স এর ফর্মুলা, ডেল্টা এক্স উইল বি ইকুয়াল টু 2 × 600 × 10⁻৯ ইন্টু ক্যাপিটাল ডি মানে 2 ডিভাইডেড বাই স্মল এ মানে হচ্ছে 10⁻³ এই ক্যালকুলেশনটা করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, এমসিকিউ নাম্বার 180 যেটা আছে সেটাও কিন্তু সিমিলার টাইপ অফ এমসিকিউ, সেজন্য এটা হয়ে গেলে ওটাও হয়ে যাবে। এমসিকিউ নাম্বার 180 কি বলছে দেখো, এমসিকিউ নাম্বার 180 বলা হচ্ছে যে এ ন্যারো স্লিট অফ উইথ 2 মিলিমিটার ইজ ইলুমিনেটেড বাই মনোক্রোম্যাটিক লাইট অফ ওয়েভলেন্থ 500 ন্যানোমিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফার্স্ট মিনিমা অন আইদার সাইড অন এ স্ক্রিন এট এ ডিস্টেন্স অফ 1 মিটার। একদম সেম প্রবলেম, একই ফর্মুলা, ডেল্টা এক্স এর ফর্মুলা ইউজ করব, শুধু ল্যামডা এসবের ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিয়েছে, একইভাবে করে নেবে। আচ্ছা, তারপরে এমসিকিউ নাম্বার 183, এটাও তোমাদের হয়নি। এমসিকিউ 183 দেখি কি বলছে। বলছে এ প্যারালাল বিম অফ মনোক্রোম্যাটিক লাইট ইজ ইনসিডেন্ট নর্মালি অন এ ন্যারো স্লিট। A diffraction pattern is formed on a screen placed perpendicular to the screen of the incident beam. At the first minimum of the diffraction pattern, the phase difference between the ray coming from the two edges of the slit. এটা কিন্তু বেশ ভালো কনসেপচুয়াল এমসিকিউ। এই এমসিকিউটা একেবারে ভেরি ভেরি সিম্পল এমসিকিউ, কিন্তু যার কনসেপ্ট নেই সে এমসিকিউটা সলভ করতে পারবে না। সেজন্য বারবার বলছি আমি যে নিটে কিন্তু খুব সহজ সহজ এমসিকিউ থাকে, এমন নয় যে সব এমসিকিউ 2 পাতা 4 পাতা করে ক্যালকুলেশন করতে হবে। আমরা অনেক সময় কিছু কিছু এমসিকিউ এর ফিগার দেখে ভয় পেয়ে যাই যে বাবা 8-10 লাইনের এমসিকিউ, অনেকগুলো ডেটা দিয়েছে, এ তো বিরাট ক্যালকুলেশন হবে। কিন্তু এমসিকিউ এর ডেটা অনেক আছে, অনেক বড় সাইজ, মানেই যে এমসিকিউটা ক্যালকুলেশন বড় হবে এমন নয়। অনেক বড় বড় এমসিকিউ, অনেক বড় বেশি বেশি ডেটা দেওয়া আছে, অথচ এক লাইনে এমসিকিউ সলিউশন হয়ে যাবে। যেমন আমি যেটা বলছি যে এই এমসিকিউটা কিন্তু 1 সেকেন্ডে 2 সেকেন্ডে সলভ হয়ে যাবে, অ্যান্সার করা যাবে। কিন্তু তুমি এই এমসিকিউটার অ্যান্সার 1 সেকেন্ড 2 সেকেন্ডে তখনই করতে পারবে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। এটাই কোনো রকমের ক্যালকুলেশনের প্রয়োজনই নেই। ঠিক আছে, এইরকম 45টা এমসিকিউ এর মধ্যে মোটামুটিভাবে 15 থেকে 20টা এমসিকিউ এরকমই থাকে। যদি তুমি ওই 15-20টা এমসিকিউ খুব দ্রুত করে ফেলতে পারো 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে, তাহলে অটোমেটিক্যালি কী হবে, ওখানে টাইম সেভ হবে। ফলে যে এমসিকিউগুলোতে একটু বেশি ক্যালকুলেশনের প্রয়োজন আছে সেগুলোতে তুমি সেই টাইমটাকে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তার জন্য আমাকে ক্যাচ করার ক্ষমতা লাগবে যে এমসিকিউটা সত্যি সহজ, এখানে তাড়াতাড়ি হবে কি না ক্যালকুলেশন লাগবে, সেই ক্যাচ করার ক্ষমতা তো আমার লাগবে। সেই ক্যাচ করার ক্ষমতা আমার না থাকে তাহলে আমি যেটা 1 লাইনে হয়ে যাবে সেই এমসিকিউটার জন্য আমি 2 পাতা সমাধান করে বেড়াবো। ঠিক আছে, সেই জন্য প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে, প্রচণ্ড এমসিকিউ সলভ করতে হবে এবং পড়াশোনা করতে হবে প্রচুর, সোজা কথা। 183 এমসিকিউ বলছে যে প্যারালাল বিম অফ মনোক্রোম্যাটিক। আচ্ছা, ফার্স্ট মিনিমা, প্রশ্ন হচ্ছে যে এখানে মিনিমা কেন হলো? তার কারণ এখানে লাইট মিট করেছে অপোজিট ফেজে। ঠিক আছে, এখানে লাইট মিট করেছে অপোজিট ফেজে, তাহলে এখানে যে রে মিট করছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? পাই ফেজ ডিফারেন্স হওয়ার জন্যই তো ওখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। তার মানে এই যে স্লিটের কারেসপন্ডিং পয়েন্টগুলোর মধ্যে ফেজ ডিফারেন্স পাই। কারেসপন্ডিং পয়েন্ট কাকে বলেছিলাম মনে আছে তো? এই পুরো স্লিটটাকে 2টো পার্টে ভাগ করব, উপরের অর্ধেক আর নিচের অর্ধেক। উপরের কোনো একটা পয়েন্ট থেকে আর আইডেন্টিক্যাল নিচের একটা পয়েন্টকে বলে কারেসপন্ডিং পয়েন্ট। তাহলে উপরের একবারে প্রান্তে যে একটা পয়েন্ট নিলে নিচের স্লিটের একদম উপরের সেন্টারের কাছে একটা পয়েন্ট, এই দুটো হবে কারেসপন্ডিং পয়েন্ট।
ঠিক আছে, তারপরে একটু নিচে একটা পয়েন্ট চলে এসো, তার কারেসপন্ডিং পয়েন্ট কি হবে, এখান থেকে যতটা নিচে নেমেছো এই সেন্টার পয়েন্ট থেকে ততটা নিচে নামো, যে পয়েন্ট পাওয়া যাবে সেই পয়েন্টটা কিন্তু কারেসপন্ডিং পয়েন্ট। ক্লিয়ার? এই যে কারেসপন্ডিং পয়েন্টগুলো থেকে যে রে গিয়ে মিট করছে ওখানে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই হওয়ার জন্য ওখানে মিনিমা হয়েছে। তাহলে এই এজের একটা পয়েন্ট আর সেন্টারের একটা পয়েন্ট, এই দুটো হচ্ছে কারেসপন্ডিং পয়েন্ট, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত পাই। আবার এই সেন্টারের একটা পয়েন্ট আর এর নিচের একটা এজের পয়েন্ট, এই উপরের স্লিটের জাস্ট শেষ পয়েন্টটা আর নিচের স্লিটের একবার এজের পয়েন্টটা, এরাও আবার কারেসপন্ডিং পয়েন্ট, এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত পাই। তাহলে যদি বলি আমি যে স্লিটটার একেবারে টপ এজ আর বটম এজ, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স পাই, আর এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স পাই, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, পাই প্লাস পাই ইজ ইকুয়াল টু 2 পাই। তাহলে স্লিটের একেবারে দুটো এজের দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কিন্তু হবে 2 পাই। সো 2 পাই ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। সো এমসিকিউ নাম্বার 183 রাইট অ্যান্সার হলো 2 পাই। ওকে ফাইন। আচ্ছা, এবার চলে আসছি আমি পোলারাইজেশনের এমসিকিউগুলো। তাহলে আমাদের ডিফ্র্যাকশনের এমসিকিউ ডিসকাশন কমপ্লিট হলো। হ্যাঁ, নাও নেক্সট ট্রাই টু ডিসকাস দ্য এমসিকিউ ফ্রম পোলারাইজেশনস। এমসিকিউ নাম্বার 193, এখানেও একই রকমের কটা এমসিকিউ পারোনি। তার মানে এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে আছে যে পোলারাইজেশনের কনসেপ্ট ক্লিয়ার হয়নি। পোলারাইজেশনের থিওরি ক্লিয়ার না হলে থিওরিটা আবার ঘুরিয়ে ভালোভাবে পড়তে হবে। ওকে, আচ্ছা, দেখো এই এমসিকিউগুলোর জন্য প্রয়োজন আমার মেলাস ল। আচ্ছা, ধরে নিচ্ছি যে এমসিকিউ নাম্বার 193, ইফ দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল অফ এ পিস অফ গ্লাস ফর গ্রিন লাইট ইজ দিস। আচ্ছা, 193 একটা অন্য টাইপের প্রবলেম, 193 করে দিই আগে। 193 বলা হচ্ছে যে ইফ দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল অফ এ পিস অফ গ্লাস ফর গ্রিন লাইট ইজ 70, আমরা জানি যেটা হচ্ছে গ্লাস, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি লাইট পড়ে সেই লাইটটা রিফ্লেক্ট হওয়ার সময় কি হয়, পোলারাইজড হয়ে যায়। এটা হচ্ছে ব্রিস্টার্স ল। যে অ্যাঙ্গেলে পড়লে পোলারাইজড হবে সেই অ্যাঙ্গেলটাকে বলে পোলারাইজিং অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে এখানে বলে দেওয়া আছে যে পোলারাইজিং অ্যাঙ্গেল আইপি ইজ ইকুয়াল টু হচ্ছে 54.74 ডিগ্রি। আমরা জানি যদি গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ হয়, তাহলে আমরা জানি যে মিউ সমান ট্যান আইপি। এই ফর্মুলা ডেরিভেশন আমি করেছি, এটা হচ্ছে ব্রিস্টার্স ল। এইটাকে ইউজ করে আমি এই গ্লাসটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে, ট্যান 54.74 ডিগ্রি। এই ভ্যালু কিন্তু তুমি জানো না, এখানে ভ্যালুটা দিয়ে থাকার কথা, এখানে ভ্যালু দেওয়া আছে। ট্যান 54.74 ডিগ্রি ইকুয়াল টু 1.414। তাহলে কি পেয়ে গেলাম, যে গ্লাসটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 1.414। নেক্সট পার্টটা কি বলেছে, দেন দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ফর অ্যান ইকুইল্যাটারাল প্রিজম মেড অফ সেম গ্লাস। আমি এই গ্লাসটা দিয়ে একটা প্রিজম বানাবো। প্রিজমটা কেমন হবে, ইকুইল্যাটারাল প্রিজমস। ইকুইল্যাটারাল প্রিজম মানে কি, সমবাহু প্রিজম, মানে ওর প্রত্যেকটা বাহু সমান হবে। ঠিক আছে, তাহলে এই হলো প্রিজমস। ঠিক আছে, যদি এটা ইকুইল্যাটারাল প্রিজম হয় তাহলে সমস্ত বাহু সমান, তাহলে প্রিজমটার অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম এ উইল বি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, বলা হচ্ছে যে দেন দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনস, এখানে মিনিমাম ডেভিয়েশনের অ্যাঙ্গেলটা চাইছে। এখানে আমি ইউজ করব ফর্মুলা, আমরা জানি মিনিমাম ডেভিয়েশনের ফর্মুলা যাকে বলে ন্যূনতম চ্যুতিকোণ। অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন যদি ডেল্টা এম হয়, অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনস
ইকুয়াল টু যদি হয় ডেল্টা এম, মনে রাখবে যদি এটা ইকুয়াল টু ডেল্টা এম হয় তাহলে ফর্মুলা হচ্ছে যে মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু, আর নিচে হবে সাইন এ বাই টু। ঠিক আছে, এই ফর্মুলায় এ আমার জানা 60 ডিগ্রি, মিউ আমি বের করে নিয়েছি, এটা বসাবো, দিয়ে এই ফর্মুলাটাকে ইউজ করে আমাকে ডেল্টা এমটা বের করতে হবে। এই ডেল্টা এম বের করতে বলেছে, আশা করছি বাকিটা বের করতে তোমাদের সমস্যা হবে না, সবই করে দেওয়া হলো। সো ফ্রম দিস ফর্মুলা ইউ ক্যান ফাইন্ড দ্য মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল অফ দ্যাট প্রিজমস। তাহলে আমাদের এমসিকিউ নাম্বার 193ও কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে এমসিকিউ নাম্বার 196 আর 197। মনে রাখবে যে এমসিকিউ নাম্বার 196 আর 197 কিন্তু সিমিলার টাইপ অফ এমসিকিউ, একই রকম, একটা পারলে আর একটা পেরে যাওয়ার কথা। আচ্ছা, আচ্ছা দেখো, আমি যদি এখানে একটা ক্রিস্টাল ইউজ করি, এটা হচ্ছে আমার ক্রিস্টাল আর এটা হচ্ছে ক্রিস্টালের অ্যাক্সিস, এই হচ্ছে আমার লাইট রে গিয়ে পড়লো, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট, এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। তাহলে আনপোলারাইজড মানে কি হবে? সব রকমই থাকবে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, যদি কোনো ডাউট তৈরি হয় তাহলে আমার যে ওয়েব অপটিক্সের যে লেকচার, সেই লেকচারগুলো আবার রিপিট করে একবার দেখে নেবে, তাহলে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আনপোলারাইজড লাইট, এই ক্রিস্টাল দিয়ে যখন পাস হবে তখন সেটা কী হয়ে যাবে? পোলারাইজড হয়ে যাবে। তাহলে এই অ্যাক্সিস বরাবর পাস হবে শুধুমাত্র এটা। এখন প্রশ্ন হচ্ছে যে রেটা পড়লো তার ইন্টেন্সিটি যদি হয় আই নট, তাহলে যেটা বেরোবে তার ইন্টেন্সিটি কত হবে? যেটা বেরোবে তার ইন্টেন্সিটি কত হবে? এখান থেকে যেটা বেরোলো, ঠিক আছে, এখান থেকে যেটা বেরোলো তার ইন্টেন্সিটি কত হবে? তার ইন্টেন্সিটি যদি I1 হয়, মনে রাখবে যে এটা ইকুয়াল টু হবে I0/2, মনে রাখবে I0/2। ঠিক আছে, তাহলে লাইটটা কিন্তু ছিল আনপোলারাইজড, হয়ে গেল পোলারাইজড। এরপরে আমি এখানে আরেকটা ইউজ করলাম পোলারাইজার, আরেকটা। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে রেখেছি। ঠিক আছে, এই যে ক্রিস্টালটা সেটা একটু অ্যাঙ্গেল করে রেখেছি, মানে এর অ্যাক্সিস আর এর অ্যাক্সিস প্যারালাল নয়। মনে করো দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখান দিয়ে যে রে বেরোবে এটা দিয়ে, সেটার ইন্টেন্সিটি কত হবে? যদি এই ক্রিস্টালটার অ্যাক্সিস আর এই ক্রিস্টালটার অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে ম্যালাস ল কি বলছে? অ্যাকর্ডিং টু ম্যালাস ল আমরা জানি যে অ্যাকর্ডিং টু ম্যালাস ল হোয়াট উই ক্যান রাইট, যে এখান দিয়ে যে বেরোবে তার ইন্টেন্সিটি যদি I2 হয়, তাহলে I2 সমান হবে, এখানে ঢুকলো কত? I1। I2 ইজ ইকুয়াল টু হচ্ছে I1 cos স্কোয়ার থিটা, মনে রাখবে এটা যে ম্যালাস ল। এটা I1, এটা দিয়ে বেরোবে I2 ইকুয়াল টু I1 cos স্কোয়ার থিটা। যদি আমি আরেকটা ইউজ করি ক্রিস্টাল, মনে করি এর সঙ্গে এর অ্যাঙ্গেল আবার থিটা, এটা মনে করো θ1 বলি প্রথমেরটা, আর পরেরটাই মনে করো θ2, তাহলে ওখান থেকে যেটা বেরোবে তার ইন্টেন্সিটি কত হবে? ফাইনাল ইন্টেন্সিটি I3 ইকুয়াল টু হবে তখন, ওখানে ঢুকলো কত? I2, আবার ম্যালাস ল, I2 এবার হবে cos স্কোয়ার, এখানে θ1, তারপর এটা হবে cos স্কোয়ার θ2। এইভাবে তোমার পরপর ইন্টেন্সিটি বের করতে হবে। তাহলে এবার চলে এসে এমসিকিউ নাম্বার 196-এ কী বলছে? যে 196-এ বলছে টু লিনিয়ার পোলারাইজার্স আর ক্রসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, দ্য ফ্র্যাকশন অফ ইন্টেন্সিটি অফ লাইট ট্রান্সমিটেড বাই দ্য পেয়ার ইজ। তাহলে মনে করো দুটো ইউজ করেছি আমি, তাহলে প্রথমে এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 60 ডিগ্রি, একটা দুটোই আছে, তার মানে আর দরকার নেই আমার, এগুলো দরকার নেই, 60 ডিগ্রি। তাহলে মনে করি যে অরিজিনাল ইন্টেন্সিটি হচ্ছে I0, তাহলে এখান থেকে বেরোবে সেটা কত হবে? I1 ইজ ইকুয়াল টু I0/2। তারপরে এখান থেকে যেটা বেরোবে সেটা কত হবে? I2 ইকুয়াল টু হবে I1 cos স্কোয়ার থিটা।
মানে হচ্ছে I0/2, I1 মানে হচ্ছে I0/2, I0/2 ইন্টু কস স্কোয়ার থিটা মানে কত 60 ডিগ্রি, তাহলে I0/2 ইন্টু কস 60 ভ্যালু হচ্ছে হাফ স্কোয়ার, তাহলে হয়ে গেল I0/2 ইন্টু 1/4, তার মানে হচ্ছে I0/8। তাহলে ফাইনালি যেটা বেরোবে দুটো পোলারাইডস থেকে যেটা ফাইনালি বেরোবে তার ইন্টেন্সিটি হবে I0/8। আর ঢুকেছিল কত ইন্টেন্সিটি শুরুতে, সেটা হচ্ছে I0। তাহলে কতটা ফ্র্যাকশন বেরোচ্ছে, কতটা ফ্র্যাকশন বেরোচ্ছে, দেয়ারফর ফ্র্যাকশনস উইল বি ইকুয়াল টু, বেরোলো I0/8 আর ঢুকেছিল I0, তাহলে কত ফ্র্যাকশন বেরোলো, I0 ক্যান্সেল 1/8, তাহলে অ্যান্সার উইল বি ইকুয়াল টু 1/8। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এমসিকিউ নাম্বার 196 আর আমি দেখতে পাচ্ছি যে এমসিকিউ নাম্বার 197 সিমিলার, তাহলে এমসিকিউ নাম্বার 197টা তোমরা নিজেরাই করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট আর একটা দুটো এমসিকিউ ডিসকাস করা বাকি আছে, সেটা হচ্ছে রিজলভিং পাওয়ার অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তার মানে রিজলভিং পাওয়ারের কনসেপ্টেও আমাদের ঘাটতি আছে, মানে একই রকমেরই একই টাইপের দুটো এমসিকিউ করতে পারোনি, সেজন্য রিজলভিং পাওয়ারের কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। ওকে, রিজলভিং পাওয়ার, ওকে, রিজলভিং পাওয়ার অফ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ারের ফর্মুলা হলো, মনে রাখবে, ফর্মুলা ফর রিজলভিং পাওয়ার আচ্ছা, লিমিট অফ রেজলিউশনস, অ্যাঙ্গুলার সেপারেশনস, এগুলো করা হয়েছিল। অ্যাঙ্গুলার সেপারেশন ইকুয়াল টু ডি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল ডি বাই 1.22 ইন্টু ল্যামডা, মনে রাখবে এটা। যেখানে ক্যাপিটাল ডিটা কি, ক্যাপিটাল ডিটা হচ্ছে ডায়ামিটার আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তার মানে তুমি একটা দুটো জিনিসকে তুমি সেপারেটলি দেখতে পাবে, ওই দুটো অবজেক্ট তোমার চোখে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা এর থেকে কম হলে তুমি দেখতে পাবে না, মিনিমাম অ্যাঙ্গেল এটা। এর থেকে যদি কম অ্যাঙ্গেল হয় তাহলে ওই দুটো জিনিসকে তুমি সেপারেটলি দেখতে পাবে না, ওই দুটো জিনিসকে আমাকে একটা মনে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। তাহলে সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্ট। মনে করো এটা হচ্ছে আমার চোখ, ঠিক আছে, এটা হচ্ছে আমার চোখ। তাহলে আমার এই চোখের সঙ্গে এ পয়েন্টের আর বি পয়েন্টের এই অ্যাঙ্গেলটা কত, ডি থিটা। দেখো, আমি যদি ডি থিটা অ্যাঙ্গেলটা এর থেকে বেশি বা এর সমান হয় তাহলে চোখ কিন্তু দুটো পয়েন্টকে সেপারেটলি দেখতে পাবে, আর যদি ডি থিটা অ্যাঙ্গেলটা এই থেকে কম হয়ে যায় তাহলে সেই পয়েন্টটাকে চোখ আর দুটো পয়েন্টকে সেপারেটলি দেখতে পাবে না। তখন চোখ কিন্তু মনে হবে দুটো পয়েন্ট, দুটো নয় একটাই পয়েন্ট বলে মনে হবে, রিজলভ করতে পারবে না। এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার সেপারেশনস। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গুলার সেপারেশন যদি এটা হয় তাহলে লিনিয়ার সেপারেশন কত হবে? যদি ধরে নিচ্ছি যে চোখ থেকে এই বস্তুগুলোর দূরত্ব হলো এক্স, ঠিক আছে, চোখ থেকে বস্তুগুলোর দূরত্ব হচ্ছে আমি এক্স ধরে নিলাম। তাহলে যদি ডি থিটা হয় অ্যাঙ্গুলার সেপারেশন, তাহলে লিনিয়ার সেপারেশন ডেল্টা এক্স সমান কত হবে? একটু আগে বের করলাম আমরা ফর্মুলা, যে লিনিয়ার সেপারেশন ডেল্টা এক্স উইল বি ইকুয়াল টু অ্যাঙ্গুলার সেপারেশন ডি থিটা ইন্টু ব্যাসার্ধ, কোণ ইন্টু ব্যাসার্ধ মানে চাপ, তাহলে ইন্টু এক্স। বোঝা গেল? তাহলে ফর্মুলা কী হবে? ক্যাপিটাল ডি ইন্টু এক্স বাই 1.22 ইন্টু ল্যামডা। দুটো বস্তু যদি এইরকম দূরত্বে থাকে তাহলে আমি তাদেরকে সেপারেট করতে পারবো। ওর থেকে যদি কাছে থাকে বস্তু দুটি তাহলে কিন্তু ওদেরকে সেপারেটলি অবজার্ভ করা যাবে না। এবার প্রবলেম দেখো, বলা হচ্ছে যে হেডলাইট, এমসিকিউ নাম্বার 185 কি বলছে দেখো, এমসিকিউ নাম্বার 185 বলা হচ্ছে দ্য হেডলাইট অফ এ জিপ আর 1.2 মিটার অ্যাপার্ট।
এটা জিপের দুটো হেডলাইটের মধ্যেকার ডিস্টেন্স কত 1.2 মিটার। তার মানে ক্লিয়ারলি এখানে বলা আছে ডেল্টা এক্স ইকুয়াল টু 1.2 মিটার। আচ্ছা, if the pupil of the eye of an observer has a diameter of 2 millimeter, আমাদের চোখের যে ডায়ামিটার সেটা হলো ক্যাপিটাল ডি ইকুয়াল টু 2 মিলিমিটার, মানে হলো 2 × 10⁻³ মিটার। এটা হলো ডায়ামিটার অফ দ্য আই। আর যে ওয়েভলেন্থের লাইট আসছে ওখান থেকে সেটা ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 5896 অ্যাংস্ট্রম। 5896 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 5896 × 10⁻10 মিটার। কি চাইছে এখানে যে দ্য অবজারভার হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য জিপ ফ্রম দ্য অবজারভার, মানে আমার অবজারভার থেকে জিপের ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হলে আমি জাস্ট দুটো লাইটকে সেপারেটলি দেখতে পাবো। ওর থেকে যদি ডিস্টেন্স বেশি হয়ে যায় তো দুটো লাইট মনে হবে একটা। ওর থেকে কাছে হলে আমি সেপারেটলি দেখতে পাবো, কিন্তু ওই ম্যাক্সিমাম ডিস্টেন্সের থেকে বেশি ডিস্টেন্স হয়ে গেলে লাইট দুটোকে আমার চোখ সেপারেটলি রিজলভ করতে পারবে না। একদম এই ফর্মুলা আমাকে বের করতে বলেছে এক্স, ডেল্টা এক্স দেওয়া আছে, ক্যাপিটাল ডি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, তোমাকে এক্স বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যাবে? এক্স ইকুয়াল টু হয়ে যাবে তোমার 1.22 ইন্টু ল্যামডা বাই ক্যাপিটাল ডি ইন্টু ডেল্টা এক্স। ঠিক আছে, ইন্টু ডেল্টা এক্স। বুঝতে পারলে তো? এবার বসাও, যা যা আছে সব বসাও। ল্যামডা দেওয়া আছে, ডেল্টা এক্স দেওয়া আছে, ক্যাপিটাল ডি দেওয়া আছে, বসিয়ে দিলেই এই ডিস্টেন্স এক্স বেরিয়ে যাবে, ওটাই হবে অ্যান্সার। দেখো এমসিকিউ নম্বর 186এও কিন্তু সিমিলার টাইপ অফ এমসিকিউ। সো আই হোপ দ্যাট you can solve the MCQ number 186 with your own efforts. Okay, so first of all my request to all of you that please try to clear concept first. So without clearing concept you cannot solve MCQ. So this is one of the most important things to crack the NEET, that you have to clear concept in physics, and without solving the MCQ from physics you cannot crack the NEET, because minimum 30 MCQ have to solve, must। 30টা MCQ তো মিনিমাম ফিজিক্সের করতেই হবে। যদি 30-এর কম MCQ যদি কেউ ফিজিক্স থেকে করে তাহলে সে কোনোদিনই NEET পাবে না। কেননা বায়োলজি কম্পারেটিভলি অনেক সহজ, ওখানে 90টার মধ্যে 80টা MCQ প্রায় সবাই করে, ফলে ওখানে ডিফারেন্স তৈরি হবে না। ডিফারেন্সটা তৈরি হবে ফিজিক্সে। যদি কেউ ফিজিক্সে 30 বা 35টা MCQ করে দেয়, আরেকজন স্টুডেন্ট সে ফিজিক্সে 15টা MCQ করে, ওই জায়গাটায় ডিফারেন্স হবে। কেন বায়োলজির MCQ সহজ হয় ও সবাই প্রায় 80+ MCQ করে ফেলে, তাহলে ওখানে তুমি কতটা ডিফারেন্স হবে? 2, 3, 4, 5টা MCQ ডিফারেন্স হবে। তাহলে মেন ডিফারেন্সটা তৈরি হয় কিন্তু ফিজিক্সে। ঠিক আছে, ওখানে র্যাঙ্কের ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। সো আই হোপ দ্যাট ইউ অল got my class today, and if there is any problems then please inform me in my WhatsApp group, and also you can inform me through the comment box in my YouTube channels. And students, that's all for today's class. Thank you everybody.